জুলাই সনদের প্রতিটি দফাই বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধ রাষ্ট্র গঠনে মেধা নির্ভর মানব সম্পদ গড়ে তোলার অঙ্গীকার। জুলাই সনদ প্রত্যাখ্যান করে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি, অভিযোগ ডাক্তার শফিকের। জামায়াত সুস্থ রাজনীতির চিন্তা করে না বললেন ফখরুল। 24 ঘন্টায় হামে সারা দেশে 11 শিশুর মৃত্যু, রোগীর চাপে বেসামাল চিকিৎসা সেবা, সবাইকে সচেতন থাকার পরামর্শ। এবং তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, অনুভূত তাপমাত্রা ছড়িয়েছে সহনীয় মাত্রা। সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং দেশ ও জনগণের কাছে দেয়া প্রতিটি ওয়াদাই চুক্তির শামিল। শনিবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শনিবার রাজধানীর নিউ স্কার্টনে বিয়াম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিয়াম দীর্ঘদিন ধরে প্রশাসনিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিয়ামের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত অগ্রযাত্রার দিন তারিখগুলো প্রমাণ করে দেশ এবং জনগণের স্বার্থে বিএনপি সরকার বরাবরই একটি সুদক্ষ এবং প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে এবং দেখতে চায় ভবিষ্যতে। প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও গণমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। আপনারাই নীতি নির্ধারণ এবং নীতি বাস্তবায়নের মধ্যে সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতাই সরকারের সাফল্যের অন্যতম ভিত্তি। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সরকার প্রধান বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি জুলাই বিপ্লব ধারণ করে না এমন অভিযোগ করে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দলটি পতিত ফ্যাসিবাদের পথেই হাঁটছে। আর গণভোটকে অস্বীকার করে বিএনপি মূলত নিজেদের জন্মকেই অস্বীকার করছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজন করে জাতীয় সমাবেশের। এতে অংশ নেয় 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাকর্মী সহ হাজারো মানুষ। আলোচনায় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, বিএনপি দ্বিচারিতার রাজনীতি করছে, আর এজন্যই তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি,
আরেকটি হলো দ্বিচারিতার রাজনীতি। ডিজেল পেট্রোলের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারে, অর্থনীতি সামাল দেওয়া যাবে না, জনগণের উপর ট্যাক্স ৩-৪ গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে পেট্রোল ডিজেল অকটেনের উপরে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করেছে। আগামী দিনের রাজনীতি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের রক্ষা কবচ করতে হয়, সেটা শুধুমাত্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মাধ্যমে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি পুরনো স্বৈরাচারের পথে হাঁটলে আবারও রুখে দাঁড়াবে জনগণ। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। ভারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকে অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আর গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সত্যিকার অর্থে স্বৈরাচার মুক্ত হবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না। রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে বলেও জানান জামায়াত আমির। জাতির সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে জাতির সাথে তারা প্রতারণা করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী কখনো সুস্থ রাজনৈতিক চিন্তা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নয়াপল্টনে যৌথ সভা শেষে তিনি বলেন, দলটির অতীত ইতিহাস মানুষ ভুলে যায়নি, এজন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। অন্য এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিস্ট সরকারের লুটপাটে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। তানজিদ ভুঁইয়ার আরও একটি প্রতিবেদন। পয়লা মের কর্মসূচি ঘিরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলীয় মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, যারা এ ধরনের ভিত্তিহীন কথা বলছে তাদের অতীত ইতিহাস সবার জানা, সেজন্যই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন ছিল এই কালের, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপট থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি তার জনপ্রিয়তার মধ্য দিয়ে 213টি আসন লাভ করে সেই সরকার গঠন করার সুযোগ পেয়েছে। সুতরাং জামায়াতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার আমার প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসীদের নির্মূল করার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, এবং তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের লুটপাটের ফলে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। আমাদের দেশের অর্থনীতি এতটাই ভঙ্গুর, এতটাই পঙ্গু, বিগত সরকারের লুটপাটের কারণে আমরা এখানে একটা বড় বিশাল ঋণের বোঝা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটি ফ্যাসিবাদী সরকারের ধ্বংসযজ্ঞের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছি জনগণকে সেবা দেওয়ার জন্য। কর্মসংস্থান এবং রেমিটেন্স বাড়ানোর উপর সরকার জোর দিচ্ছে বলেও জানান মন্ত্রী। রপ্তানি পণ্যের পরিধি যেমন ডাইভার্সিফাইড করতে হবে, তেমনি আমাদের রেমিটেন্সকে নিশ্চিত করার জন্য প্রবাসে কর্মসংস্থান, মানব সম্পদ রপ্তানির বাজারকে আরো অনেক সম্প্রসারিত করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও 11 জনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। হাম পরিস্থিতি নিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাহসিন তারিনের প্রতিবেদন। দেশজুড়ে এখনো হামের উদ্বেগ। শুক্রবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এই সময় এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1287 জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ ভিত্তিতে এই তথ্য জানানো হয়। হামে আক্রান্ত বাড়ার পর থেকে বেশিরভাগ হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। পাশাপাশি অন্যান্য রোগীরা হামে আক্রান্তদের সংস্পর্শে আসায় প্রাদুর্ভাব আরও বাড়ছে। এই নিয়ে দুশ্চিন্তায় রোগীর স্বজনরা। ঠান্ডা কাশি জ্বর আছে, পরে শরীরে দেখে যে লাল ইয়ার মতো রেশের মতো উঠে বেড়েছে, তো বলছে যে হাম, এখন আমার ভর্তি দিছে। হাম হয়েছে, ট্রিটমেন্ট করতে আছে, এখনো আমরা বাচ্চা সুস্থ হয় না। আজকে 3 দিন এখনো কোনো জ্বরও গায়ে থেকে ছাড়ে না। 101 ডিগ্রিও থাকে, 2 ডিগ্রিও থাকে, তাহলে বুকে কাশ গেরগেরানি কিচ্ছু কোনো কমে না। চিকিৎসকরা বলছেন বেড সংখ্যা থেকে রোগী ভর্তি হচ্ছে কয়েক গুণ বেশি। হাসপাতালের ভেতরে ও বাইরে পর্যাপ্ত আইসোলেশনের অভাবে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। আমাদের জেনে থাকবেন যে আমাদের আসলে বেডটা আছে 40 বেড। 40 বেডের বিপরীতে আসলে রোগী আছে 150 উপরে, প্রায় 4 গুণ। তো আমরা আসলে হিমশিম খাচ্ছি। আমাদের জনবল প্রয়োজনীয় সংকট আছে, আর আলাদাভাবে আমাদের হামের রোগীর জন্য এখন আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানেও আমরা সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। হকারদের পুনর্বাসনের জন্য 6টি খোলা মাঠ প্রস্তুত করেছে সরকার। এছাড়া উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুড়ি বন্ধে উদ্যোগ নেওয়ার কথা জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। কয়েক দশক ধরে ফুটপাত দখল, যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা সহ নানা সমস্যায় জর্জরিত রাজধানী ঢাকা। এমন পরিস্থিতিতে ঢাকার বসবাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। ঢাকার ভবিষ্যৎ পরিণতি নিয়ে সংলাপ আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। ঢাকার দেখভালের দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে, দীর্ঘদিনের পরিকল্পনাহীনতায় একটু একটু করে বাসযোগ্যতা হারিয়েছে রাজধানী। এই অবস্থা ফেরাতে সবগুলোর সংস্থার সমন্বিত পদক্ষেপ জরুরি। আমাকে প্রায়োরিটি ফিক্স আপ করতে হবে। এখানে এমন ইস্যু আছে যেখানে হাজার হাজার কোটি টাকার ইনভলভমেন্ট আছে, আবার এমন কিছু ইস্যু আছে যে আমি যদি সঠিকভাবে আইন প্রয়োগ করি, সঠিকভাবে একটু কড়াকড়িভাবে জিনিসগুলোকে মেনটেন করি, তাহলে কিন্তু অত বিপুল একটা ইনভেস্টমেন্ট লাগবে না। উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুড়ি বর্তমান ঢাকার নিয়মিত চিত্র। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, এই সংকট নিরসনে সব পক্ষের আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে কাজটা করব, একটা রাস্তা বড় বড় প্রজেক্ট যেটা ছোটখাটো, সেটা হয়তো বা ওভাবে করা যাবে না। আমরা সিটি কর্পোরেশনটা চিঠি দিতে পারি, ওয়াসাকে একটা দিতে পারি, রাজককে দিতে পারি, তিতাস গ্যাসকে দিতে পারি যে আমরা এই রাস্তার কাজগুলো এতদিনের মধ্যে আমরা স্টার্ট করব। আপনাদের যদি কোনো ওখানে গ্যাসের কিংবা ওয়াসার কোনো কাজ থাকে, আপনারা একই দিনে সেটা একসাথে সমন্বয় করে আমাদের সাথে করবেন। বর্জ্য ব্যবস্থাপনা, খাল দখলমুক্ত করার বিষয়েও আশ্বস্ত করেন এই প্রশাসক। আমরা গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কিছু কিছু জায়গায় 6টি জায়গায় পাইলট বেসেছে আমরা 6টা মাঠ ঠিক করেছি, খোলা মাঠ। সেখানে তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং কিউআর কোড সহ, যাতে করে ওই রেজিস্ট্রেশন নাম্বার তার নামটা অন্য কেউ নকল করে না নিতে পারে। এবং তাদেরকে ওই যে স্থায়ী চকি থাকবে না, কন্ডিশন সেটা হলো ট্রলি থাকতে হবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। টাকা ছাপিয়ে সরকারকে অর্থ দেওয়ার ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কাকে নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন টাকা আর ছাপানো হবে না, উল্টো বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা চলছে। শনিবার বিকেলে সচিবালয়ে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। শনিবার বিকেলে ইকোনমিক বিট রিপোর্টারদের সংগঠন IRF এর পাক বাজেট আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার নতুন করে টাকা ছাপিয়ে বাজারে মূল্যস্ফীতির চাপ আর বাড়াবে না। বিগত বছরগুলোতে বিগত সরকারগুলোকে ক্রিটিসাইজ করেছে একটা জায়গায়, যে টাকা ছাপিয়ে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটাই ছিল আমাদের স্লোগান। আমাদের এই জায়গা থেকে সরতে পারবো না।
আগামীতে অর্থনৈতিক গণতন্ত্রায়নে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। যেই লোকগুলো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বেনিফিটেড হয়নি কিংবা অংশগ্রহণ করার সুযোগ পায় নাই, আমরা চেষ্টা করছি সকলের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। বৈষম্য দূর করতে শিক্ষা স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে বলেও জানান অর্থমন্ত্রী। প্রাথমিক যে স্বাস্থ্য সেবা এইটা যাতে সবাই পায়। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। ডিজেলের যতটুকু দাম বেড়েছে তাতে মূল্যস্ফীতি ঘটবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, মিল ফ্যাক্টরি এবং বিদ্যুৎ উৎপাদনে বেশি গ্যাস সরবরাহের জন্য এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী। এর কারণে মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি ঘটবে সেই পরিমাণ মূল্য তো বৃদ্ধি হয় নাই। মিল ফ্যাক্টরি এবং বিদ্যুতে বেশি বেশি গ্যাস সরবরাহ করার জন্য আমাদের এলএনজি আনার সক্ষমতা এফএসআরও নতুন করে সংগ্রহ জন্য জ্বালানি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমরা একটি ক্রাশ প্রোগ্রাম নিয়েছি যাতে স্বল্পতম সময়ে পাট বীজে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়। তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে অনুভূত তাপমাত্রা ছাড়িয়ে গেছে সহনীয় মাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে চড়ছে তাপমাত্রার পারদ। সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন তারা। শেহাবুদ্দিনের ক্যামেরায় তরিকুল ইসলামের বিশেষ প্রতিবেদন। গরম হাওয়া, পাকার গরম, গাড়ির গরম, এরপরে রৌদ্রের গরম, অতিষ্ঠ হয়ে যাচ্ছে নগরবাসী, আমরাও অতিষ্ঠ হয়ে যাচ্ছি। গেল কয়েকদিন ধরেই তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। শহর জুড়ে বর্তমান গড় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত হচ্ছে 44 ডিগ্রির মতো, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ 68%। ভয়াবহ অবস্থা, রাস্তায় থাকতে পারি না, এত গরম। এখন কোনো বাতাস লাগতেছে না, টান দিলে লাগছে, মাটির গরমটা লাগছে, আরো বেশি উঠতেছে। গরমের জন্য পেট্রোল মারতে পারি না, অনেক কষ্ট হয় আমাদের। বাংলাদেশে গত 25 বছরে তাপমাত্রা বেড়েছে উল্লেখযোগ্য হারে। 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত 25 বছরে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতির পিছনে রয়েছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব। এর সঙ্গে যোগ হয়েছে অপরিকল্পিত নগরায়ন ও অনিয়ন্ত্রিত শিল্পায়ন, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। অপরিকল্পিত নগরায়ন, আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা এবং সর্বোপরি যদি আমরা বলি যে ইমিশন, যে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস যেটা বলি, যে এই অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসের কারণে হিউজ পরিমাণ কার্বন ইমিশন হচ্ছে। সেই কার্বন ইমিশন কারণে এই কার্বনটা অ্যাটমসফিয়ারে যাচ্ছে এবং এই কার্বন অ্যাটমসফিয়ারে যাওয়ার পরে যে সকল পার্টিকেলগুলো রিলিজ হচ্ছে, সেই পার্টিকেলগুলো আমাদের যে অ্যাটমসফিয়ারিক অ্যাবজর্পশনের ক্ষমতা, সেই অ্যাবজর্পশনের ওয়েভলেন্থের ক্ষমতাটা বাড়াই দিচ্ছে। অর্থাৎ যেই ওয়েভলেন্থে হিটটা আসতেছে সেই ওয়েভলেন্থ নিয়ে যেতে পারছে না এবং কার্বনটা স্টোর হচ্ছে এবং এটার কারণে তীব্র দাবদাহ সৃষ্টি হচ্ছে। তবে এই সংকট থেকে উত্তরণের পথ রয়েছে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। শহরের প্রতিটি এলাকায় গ্রিন জোন বা সবুজায়ন বাড়াতে হবে, পাশাপাশি পরিবেশ বান্ধব পরিকল্পনায় নগরায়ন ও শিল্পায়ন নিশ্চিত করতে হবে। হেলদি এনভায়রনমেন্ট তৈরি করতে চান, তার মিনিমাম 25% গ্রিন স্পেস দরকার। আবার এই গ্রিন স্পেসটা কোনো একটা নির্দিষ্ট এরিয়ার বেসিসে না, এই 25% ইকুয়ালি প্রত্যেকটা এরিয়া ধরে ধরে যদি আমি প্লান্টেশন করি তাহলে আমি কার্বন ইমিশন কমাতে পারবো। এখন আপনার আরেকটা জিনিস হলো, এক, আপনি কার্বন নিঃসরণের জন্য জ্বালানির আপনার চেঞ্জ করতে হবে, 2, আপনি ট্রি প্লান্টেশন বাড়াইতে হবে, 3, পরিকল্পিত নগরায়ন ঘটাইতে হবে। বিশ্ব উষ্ণায়ন এখন আর ভবিষ্যতের জন্য কোনো সতর্কবার্তা নয়, এটি এখন বাস্তবতা। তীব্র তাপদাহ এটি প্রমাণ করে দিচ্ছে, প্রকৃতির সাথে বৈরিতা করলে এই সংকট আরও বাড়বে। তাই এখনই সময় সঠিক পরিকল্পনা আর পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সুন্দর বসবাসযোগ্য একটি পৃথিবী গড়ে তোলার। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ইমারত নির্মাণ বিধিমালাকে তোয়াক্কা না করে গড়ে উঠছে অপরিকল্পিত ভবন। বিশেষ করে পুরান ঢাকার চিত্র বেশি ভয়াবহ। বারবার নোটিশ দিলেও অদৃশ্য ইশারায় তা ফাইলেই বন্দী। নগর পরিকল্পনাবিদদের মতে আন্ডারগ্রাউন্ডে দাহ্য পদার্থ অপসারণে জোর দেওয়া উচিত। তবে এবার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন।
রাজধানীর পুরান ঢাকা, সংকীর্ণ গলি আর অপরিকল্পিত ইমারতের এক গোলকধাঁধা, যেখানে প্রতিটি ভবনই যেন এক একটি অদৃশ্য টাইম বোমা। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখানে হরহামেশাই চলছে অনিয়মের প্রতিযোগিতা। ফুলবাড়িয়ার ফিনিক্স রোড, ব্যস্ততম এই সড়কের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এনএসকো ভবন। বাইরে থেকে চাকচিক্যময় বাণিজ্যিক ভবন মনে হলেও ভেতরটা অনিয়মে ঠাসা। রাজুকের প্ল্যান বলছে ভবনটির অনুমোদন 6 তলার হলেও বাস্তবে এর সংখ্যা 9 তলা। ভবনের চারপাশে সেটব্যাক রাখার নিয়ম থাকলেও তা মানছেন না কর্তৃপক্ষ। উত্তর দক্ষিণ কোনো পাশেই নেই ন্যূনতম ফাঁকা জায়গা। এখন উদ্বেগের মাত্রাটা এত যে কোনো একটা অগ্নিকাণ্ড হলে শত শত প্রাণ যাবার মতন কিন্তু অবস্থা আছে, যেটা আমরা বলি বোমা সদৃশ অবস্থা। অনিয়মের ফিরিস্তি এখানেই শেষ নয়। পার্কিং এর জন্য বরাদ্দকৃত জায়গাটি এখন অবৈধ গুদাম আর শপিং মল। অনুমোদিত 7টি লিফটের জায়গায় চলছে মাত্র 4টি। অগ্নি দুর্ঘটনায় জরুরি নির্গমন পথ রুদ্ধ মালামালের স্তূপে। এসব গুরুতর অনিয়ম নিয়ে কথা বলতে চাইলে সাংবাদিকদের উপর চড়াও হন ভবনের ব্যবস্থাপক। এটা তো নিয়ম না, আমাদের পারমিশন ছাড়া। আমার কি বলছে, আমাদের পারমিশন ছাড়া আমরা রন করছেন কেন? নগর পরিকল্পনাবিদের মতে শুধু নোটিশই নয়, জননিরাপত্তা নিশ্চিতে নিতে হবে দৃশ্যমান এবং কঠোর ব্যবস্থা। রাষ্ট্রের দায়িত্ব ছিল যে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে খুব দ্রুত সরিয়ে ফেলানো, যেন যে ভবনগুলোতে ঝুঁকি বেশি সেগুলোতে যেন কোনো ধরনের রাসায়নিক দাহ্য পদার্থ না থাকে, এবং অতি ঝুঁকিপূর্ণ ভবন সেগুলোতে যেন আমাদের যারা ব্যবহারকারী তাদেরকে সরানো। কিন্তু বারংবার বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড, ভবন ধস এগুলোর পরেও কিন্তু এই ধরনের পক্ষ থেকে রাষ্ট্রের কোনো ড্রাইভ নেই। তবে অনিয়মের বিষয়ে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজুক চেয়ারম্যান। শুধু এনএসকোই নয়, প্রাণহানি ঠেকাতে নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমরা এটা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতেছি যেগুলো নিয়মের মধ্যে আনা। যেগুলো বিল্ডিং আসলে কমপ্লিট হয়ে গেছে সেগুলোতে আমাদের এক ধরনের পরিকল্পনা আছে, আর যেগুলো নতুন করে কাজ করতেছে সেগুলোতে আমাদের জিরো টলারেন্স, যেটা একটু আগে বললাম, এগুলোতে আমরা কোনো ছাড় দিব না। আমরা চাচ্ছি যেগুলোকে সবগুলো একটা সমন্বিতভাবে নিয়ে আসা, আর এগুলোতে আমরা একটু জনগণের সহযোগিতা চাই, আপনাদের মিডিয়ারও সহযোগিতা চাই। নকশা বহির্ভূত সব ভবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলেও আশ্বস্ত করেন রাজুক চেয়ারম্যান। আমাদের উপরও দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, এগুলো মানে আন্তঃমন্ত্রণালয় টিম করে দিয়েছে যে যারা যারা কাজ করবে, এবং আপনি দেখবেন ইনশাল্লাহ মাঝখানে একটা স্থবির অবস্থা ছিল, এগুলোর মধ্যে আবারও আমরা দ্রুত ব্যবস্থা নেব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। শনিবার প্রতিযোগিতায় 117তম আসরে তিনি একই জেলার মোহাম্মদ রাশেদকে পরাজিত করেন। এবারে বলি খেলায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকার 108 জন কুস্তিগির অংশগ্রহণ করেন। আসরে গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ সহ প্রথম 4 জন সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেন। গাজীপুরের কাপাসিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ইব্রাহিম নামে এক জামায়াত কর্মী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশোভন পোস্ট করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ কাপাসিয়া থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগও দায়ের করে। এর প্রতিবাদে শনিবার বিকালে বিএনপি কর্মীরা স্থানীয় তিলশুনিয়া বাজারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পর্যটন ও তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণের আয়োজন করেছে অতিথি গ্রুপ। শনিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এক প্রশিক্ষণ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটির অঙ্গ প্রতিষ্ঠান অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল। আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা লায়ন রিয়ার অ্যাডমিরাল আবু তাহের, সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক লায়ন আফিয়া কনক। এছাড়া অতিথি লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক DA তায়েব সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগোবে না বলে জানিয়েছেন জাতিসংঘের জেনেভা দপ্তরে ইরানি রাষ্ট্রদূত ওয়ালি বাহরেইনি। যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছালেও তেহরান স্পষ্ট করে জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে তারা সরাসরি বৈঠকে বসবে না। এদিকে যুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত প্রিয়াঙ্কা ঋতুর ডেস্ক রিপোর্টে।
ইরানি বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ না তুললে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা এগোবে না বলে জানিয়েছেন জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহেরেইনি। এক বিবৃতিতে একথা জানান তিনি। হরমুজ প্রণালীতে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে একটি মাইন সুইপার জাহাজ ভূমধ্য সাগরে পাঠাচ্ছে জার্মানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন। মাইন সুইপারটির সঙ্গে একটি কমান্ড ও সরবরাহ জাহাজও মোতায়েন করা হবে। তবে ঠিক কবে এই সিদ্ধান্ত কার্যকর হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। এদিকে মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে আবারও ইরানের একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি পতাকাবাহী জাহাজটি তেহরানের একটি বন্দরের দিকে যাওয়ার পথে আটক করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতে ইরান তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে জানান, তাদের দেশ এখন উচ্চ পর্যায়ে রক্ষণাত্মক অবস্থানের পাশাপাশি যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানার জন্য পূর্ণ প্রস্তুতি রাখছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। জুলাই সনদের প্রতিটি দফায় বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধ রাষ্ট্র গঠনে মেধা নির্ভর মানব সম্পদ গড়ে তোলার অঙ্গীকার। জুলাই সনদ প্রত্যাখ্যান করে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি, অভিযোগ ডাক্তার শফিকের। জামায়াত সুস্থ রাজনীতির চিন্তা করে না বললেন ফখরুল। 24 ঘন্টায় হামে সারা দেশে 11 শিশুর মৃত্যু, রোগীর চাপে বেসামাল চিকিৎসা সেবা, সবাইকে সচেতন থাকার পরামর্শ। এবং তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, অনুভূত তাপমাত্রা ছাড়িয়েছে সহনীয় মাত্রা। সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।